हाय मेरे प्यारे स्टूडेंट्स, बहुत बहुत शुक्रिया क्योंकि आने वाले वक्त पर बहुत सारी नौकरी की एग्ज़ाम हम लोगों को मिल सकते हैं। वो फेस करने के लिए वो मैथमेटिक्स बहुत ज़रूर है। मैथ अच्छी तरह से निभाना, अच्छी तरह से सीखना बहुत ज़रूर है। তো আমি বলবো যে ম্যাথমেটিক্সটা সঠিকভাবে শিখতে পারে। এই ম্যাথমেটিক্স শেখার ক্ষেত্রে সবচাইতে যেটা সমস্যার বিষয় আমরা যেটা বলি পরিমিতি, জিওমেট্রি। আজকে আমি জিওমেট্রিটা ক্লিয়ার করে দেবো যে জিওমেট্রি কেন এত সোজা। আরে বাবা, সবকিছু নয়, সবগুলো নয়, কিন্তু কিছু আছে যেগুলো উইদিন দ্য টাইম আমরা কিন্তু কমপ্লিট করতে পারি। তো কাম টু দ্য ম্যাথমেটিক্স। আমরা প্রথম যে ম্যাথমেটিক্সের মধ্যে যাচ্ছি সেটা হচ্ছে যে 12 মিটার দীর্ঘ এবং 4 মিটার প্রস্থ এবং 3 মিটার উচ্চতা বিশিষ্ট একটি আয়তঘন। তো আয়তঘন তো পাতায় না, আয়তঘন কোনটা? এইটা হচ্ছে আয়তঘন। এই একটা আয়তঘন, এর মোটামুটি দেখে নিলাম কি না, এইটা হচ্ছে 12, এটা কত? 12। এইটা যদি 12 হয়, এইটা যদি 4 ধরি, এই হাইটটা উচ্চতা বলেছে 3 আর প্রস্থ বলেছে 4, তাহলে এর মধ্যে সবচাইতে লম্বা লাঠিটা কত হবে? সবচেয়ে লম্বা লাঠি হোক, রড হোক, এটা কি বলতে এখান থেকে ওই কর্নারে যাবে। কোথা থেকে কোথায় যাবে? এখান থেকে ওই কর্নারে চলে যাবে। তা নাহলে কিন্তু আমরা সবচেয়ে বড় লাঠিটা পাবো না। এই তাহলে এরকে এত কিছু ভেবে কিছু লাভ নাই। আমি কাম টু দ্য পয়েন্ট, আমি সরাসরি উত্তরটা বলে দিই কিরকম হবে। না, এটা বের করতে গেলে জাস্ট রুট ওভার কি না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, অর্থাৎ এ মানে কি লম্বাই, বি মানে প্রস্থ, সি মানে উচ্চতা। তাহলে আমাকে দেখতে হবে এর মধ্যে কে কে আছে। এর মধ্যে প্রথমে এ মতলব 12 স্কোয়ার, তারপরে এ বি মানে ধরে নাও যে কোনো একটা, বি মানে যে কোনো একটা ধরো, মানে 4 স্কোয়ার প্লাস সি মানে 3 স্কোয়ার। তাহলে এটাকে রুট করলে কত হচ্ছে? প্রথমের ভিতরেরটা কি কি হচ্ছে দেখে নিই। 12 মানে 144 আর 12 মানে 144, 4 মানে হচ্ছে কত? 4 মানে হচ্ছে 16 আর 3 মানে কত? 3 মানে 9। এইগুলো যোগ করে কত হচ্ছে? এইগুলো যোগ করে এটা যোগ করলে পরে কত হচ্ছে? এই দুটো যোগ করে 50 অর্থাৎ 60 যোগ করলে অর্থাৎ উত্তর হচ্ছে 169। তাহলে উত্তর কত? 13। তাহলে 13। তাহলে আমরা দেখলাম যে এর মধ্যে সর্বাধিক যে বড় লাঠিটা রাখা যাবে, সবচাইতে যে বড় লাঠিটা রাখা যাবে তা হচ্ছে কত? সবচাইতে যে বড় লাঠিটা রাখা যাবে সেই লাঠিটা একটু মোটা করে দিই। সেই লাঠিটা হচ্ছে একটা পিঙ্ক কালারের লাঠি দিয়ে দিই। সেই লাঠিটা কত? না 13 মিটার। আমরা চলে যাব পরবর্তী অঙ্কে। একটি বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত বহির্বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত। এরা মুখস্থ করতে হবে, আগেই শিখিয়ে দিয়েছি 1:2। অর্থাৎ একটি বর্গক্ষেত্র যদি আমরা যদি যাই, বর্গক্ষেত্রে চলে যাই, বর্গক্ষেত্র কোথায় গেল? এই যে বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্র, এই যে বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রটা ধরে নিয়ে এটা একটা বর্গক্ষেত্র। এর বহির্বৃত্ত এবং এর বহির্বৃত্ত অন্তর্বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে, আমি অলরেডি আগের ভিডিওটা করেছি। তুমি এটা যদি শিখতে চাও তাহলে আগের ভিডিওটা দেখে নাও। আগের ভিডিওটায় আমি লিখছি 1:2। সুতরাং উত্তর হবে 1:2। সময় নষ্ট করবো না। নেক্সট, একটি বর্গক্ষেত্র একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান হলে তাদের ক্ষেত্রফল অনুপাত কত? তাদের ক্ষেত্রফলের অনুপাতটা দেখতে হবে। একদম ভেরি সিম্পল জিনিস, এইটাও মুখস্থ রাখতে হবে যে বর্গক্ষেত্র একটা হচ্ছে বর্গক্ষেত্র আর একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। এই বর্গক্ষেত্র এবং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি যে সেটা হচ্ছে এই যে বর্গক্ষেত্র সমবাহু তাদের ক্ষেত্রফলের অনুপাত সেটা হচ্ছে 9:8। মুখস্থ করে নাও, এই অঙ্ক আমি তোমরা এমনি জানতে পারবে। কারণ বর্গক্ষেত্র এবং ক্ষেত্রফল যদি সমান হয় তাহলে সেক্ষেত্রে অঙ্কটা কিভাবে করা যেতে পারে? এইভাবেও করা যেতে পারে। সাপোজ কি বলতো, দেখে আমি তোমাদের একটু হিন্টস দিয়ে দিই যে একটি বর্গক্ষেত্র সমবাহু ত্রিভুজের পরিসীমা যদি সমান হয় তাহলে বর্গক্ষেত্রে যদি পরিসীমা কত হবে না, বর্গক্ষেত্র যেহেতু একটা বর্গক্ষেত্র এই যে বর্গক্ষেত্রটা হচ্ছে এই যে, আর সমবাহু ত্রিভুজ হচ্ছে এই যে, এই সমবাহু ত্রিভুজ এই বর্গক্ষেত্রের প্রত্যেকটা যদি ধরি, প্রত্যেকটা এ
এটা যদি ধরি আর এইটার ক্ষেত্রে প্রত্যেক ধরি এক্স এক্স এক্স, বলছি এই দুজনের বর্গক্ষেত্র সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান হলে এদের পরিসীমা কি সমান, এদের পরিসীমা সমান। তো পরিসীমা যদি সমান হয় তাহলে এখানে কি দাঁড়াবে, এখানে আছে 4a ইজ ইকুয়াল টু 4a ইজ ইকুয়াল টু এর পরিসীমা কত, এর পরিসীমা হচ্ছে কি, এর পরিসীমা হচ্ছে 3x। ये दोनों समान है। আর এই দোনো যদি সমান হয় তাহলে কি বলেছে না, এই দোনো যদি সমান হয় এদের ক্ষেত্রফলের অনুপাত কত। তো ক্ষেত্রফলের অনুপাতের মধ্যে তুমি বুঝতে পারছো একটার মধ্যে 3 থাকবে, একটার মধ্যে 8 থাকবে। বেশি কিছু দেখার দরকার নাই, এক ঝাটকায় তুমি উত্তরটা পেয়ে যাবে, অর্থাৎ 9:8। চলে যাও আমরা, আমি শুধু এইটার মধ্যে দেখাতে চাইছি যে আমরা কিভাবে অঙ্কের মধ্যে যেতে পারি, শুধু না করে অঙ্কের মধ্যে যেতে পারি, উত্তরটা করতে পারি। তারপরে অঙ্কটা সেটা হচ্ছে এই যে একটি রম্বসের একটি বাহু একটু কর্ণের দৈর্ঘ্য এত হলে, দেখো একটি রম্বস কাকে বলে, একটি রম্বসের বাহু একটি কর্ণের দৈর্ঘ্য 25। তাহলে রম্বসটা পাইলে আমার দেখতে হবে, আমি আর প্রথমে রম্বসটা এঁকে ফেলি, রম্বসটা এঁকে ফেলি। প্রথমে আমি রম্বস নিই, রম্বসটা আঁকি, এই ধরো এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা। রম্বস আঁকতে গেলে এইটা করো। রম্বসের বড় প্রধান বৈশিষ্ট্য হচ্ছে রম্বসের কি, রম্বসের কর্ণ দুটি পরস্পরকে কি, পরস্পরকে রম্বসের কর্ণ দুটি কি করবে, পরস্পরকে সমকোণে বিভক্ত করবে। এইটা কিন্তু রম্বসের সবচেয়ে বড় লক্ষণ। তাহলে এইখানে 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 একটা গেল, আবার এইখান থেকে গেল, আবার এইখান থেকে গেল, এই যে ধরে নাও একটা রম্বস। এই রম্বসটাকে যদি ধরি তাহলে এর প্রথম লক্ষণ হচ্ছে রম্বসের এটা হচ্ছে 90 ডিগ্রি। अगर ये 90 ডিগ্রি हो जाए তো আমি এবার কি করব, বলছে এই রম্বসের কর্ণের দৈর্ঘ্য একটি বাহু একটু কর্ণ, তাহলে বাহুটা কত হচ্ছে, বলছে বাহু হচ্ছে 25, বাহু হচ্ছে 25, আর একটি কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 40। একটি কর্ণ এটা ধরে নিই, অর্থাৎ এইটাকে ধরি 40, এটাকে কত ধরলাম 40। এইটা যদি 40 কর্ণের আরেকটা বৈশিষ্ট্য যেটা জানতে হবে সেটা হচ্ছে ওরা কর্ণ পরস্পরকে কি করে সমদ্বি বিভক্ত করে। তাহলে এটা কত হবে, এটা হবে 20। আমি একটা সূত্র তোমাদের, সূত্র না মন্ত্র বলে দেবো, কাম টু দ্য পয়েন্ট। তার নাম হচ্ছে 3:4:5, বহুত কাজে লাগে। তাহলে 25, এখানে 25, ভেরি গুড। এখানে 20, ভেরি গুড। তাহলে এটা 5 5 25, 4 5 20। তাহলে কি আমরা দেখলাম কি সব সময় 5 দিয়ে গুণ চলে, এর সঙ্গে 5 দিয়ে গুণ করলে কত হবে 15। তাহলে আমরা দেখলাম যে একটা বাহু যদি 25 হয়, আর একটা বাহু 20, আর একটা বাহু অবশ্যই 15। তাহলে আমি তোমাদের কি মুখস্থ করালাম, আমি তোমাদের মুখস্থ করলাম 3:4:5। কি মুখস্থ করলাম সবাই মিলে বলো, 3:4:5। তাহলে আমি এই কর্ণ একটা পেলাম কত, পাইলে সেই পাতা হ্যাঁ वो है 40, আর একটা কর্ণ কত পেলাম, যদি এটা 15 হয় তা দুটা মিলে কত 30। তাহলে আমি পরিষ্কার বুঝতে পারছি যে এই রম্বসটির একটি কর্ণ হচ্ছে 40, মুঝে পাইলে সেই পাতা হ্যাঁ, আর একটা পেলাম 30। তাহলে দুটো পেয়ে গেলাম, এই দুটোকে গুণ করলাম, আর কি করতে হয় এর সঙ্গে হাফ ভাগ করতে হয়। ভেরি গুড। তাহলে এর ক্ষেত্রফল কত হবে, একে কাটলে যদি 20 হয় তাহলে 3 দুগুণ 6, 600 বর্গ মিটার। তাহলে আমরা কর্ণটা দেখা গেছে এইটা করতে গেলে এক ধাক্কায় আমরা 600 পেয়ে যেতাম, আমাদের অসুবিধা কিছু নেই, আমাদের অসুবিধা কিছু নেই। তাহলে আমরা চলে যাই পরবর্তী অঙ্কে। অঙ্কটা দরকার আর একবার দেখে নাও আমি কি করেছি। নেক্সট, একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এত বৃদ্ধি হলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। ভেরি গুড, কি সুন্দর জিনিস, ভালো করে বোঝার চেষ্টা করো। সেটা হচ্ছে এই যে আমরা একটা সূত্র জানি, এটাকে আমি বলি মোটর সাইকেল। মোটর সাইকেলের একটা চাকা এক্স, আর একটা চাকা ওয়াই, আর একটা চাকা এক্স ওয়াই। ভেরি গুড। আর নিচে হচ্ছে 100, কিতনা নিচে 100। এই সূত্রটা যে কি মন্ত্র সূত্র, এই যে একটা চাকা এটা কিনা, এই যে তোমাকে দেখতে হবে এটা হচ্ছে একটা চাকা, এইটা আর একটা চাকা, দুটো চাকা। এই যে মোটর সাইকেল, এই যে হচ্ছে হ্যান্ডেল, আর গাড়ি চললো, তুমি এখানে বসে আছো। ভেরি গুড। এত কিছু করার পরে যাও এসে গেল। এইবার এই সূত্রে প্রতিটি দৈর্ঘ্য, অর্থাৎ এইটা বললো কত
20%, এটা কত বাড়লো 20%, এটা কত 20%, এটা কত 29 আর 200%। তাহলে অঙ্কটা কি দাঁড়াচ্ছে? প্রথমে হচ্ছে এইটা মানে 200% প্লাস এইটা কত 200% প্লাস এইটা কত 200, তাহলে 200 ইন্টু 200 নিচে কত ये पहले से ही पता है, নিচে হচ্ছে 100। ব্যাস, তাহলে আমার দেখতে হবে কত হলো, তত হলো এই 200 200 400, 200 400 আর এই শূন্য কেটে গেল, বি 2 দিয়ে গুণ করলে এ বি 400, তো 400 কত হলো 800। তাহলে কত পার্সেন্ট বেড়ে গেল? তাহলে বেড়ে গেল 800%। 800 কোথায়? এখানে, একটু বড় করে দিই এইখানে। আমি তোমাদের আরো বলছি, দরকার ভিডিওটা আরেকবার দেখে নাও। নেক্সট চলে আসো পরবর্তীকালে। তিনটি গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত 16:4:1 তাদের আয়তনের মধ্যে। আরে এটা করতে গেলে আগে একটু হিন্ট দিয়ে দিয়েছে অলরেডি। এটা ক্ষেত্রফলের অনুপাত কত না, ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে তোমার 16:4:1। এইটা যদি তোমার ক্ষেত্রফলের অনুপাত, তোমাকে এক ধাক্কা এখান থেকে কিচ্ছু ভেবে নেই, একে রুট করে দিলাম। ক্ষেত্রফল মানেই তো বর্গ, বর্গকে রুট করলে পরে আমরা কিসের পাবো? সাধারণত গোলকের কিসের অনুপাত পাবো? গোলকের ব্যাসার্ধের অনুপাত পাবো 4:2:1। এবার ক্ষেত্রফলের অনুপাত নয়, এবার হচ্ছে আয়তন। আয়তন মানে কি? আয়তন মানে হচ্ছে কিউব, অর্থাৎ আয়তন মানে কিউব। তাহলে উত্তরটা কত হবে? এইটা কত 64, এটা কত 8। এই তো 2 এর কিউব করলে কত আছে 8, আর 1 এর কিউব কত 8। তাহলে আমার দেখা যাচ্ছে আয়তনের সূত্র কত? তাহলে আমরা আয়তনে কত পেলাম? তাহলে আমরা আয়তনে দেখলাম 64 সামথিং দিয়ে পরপর আসছে। চলে আসে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। একটি বৃত্ত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান, তাহলে বর্গক্ষেত্রের বাহু এবং ব্যাসার্ধের অনুপাত কত? ভেরি ইম্পর্টেন্ট। তাহলে একটি বৃত্ত এবং একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের বাহু, তাহলে বর্গক্ষেত্রের বাহু এবং ব্যাসার্ধ, তাহলে বাহুটা অর্থাৎ বর্গক্ষেত্রটাকে প্রথম আনতে হবে। বর্গক্ষেত্রটাকে তাহলে আমি প্রথম আনবো। তাহলে কি বলছে বলছে এদের ক্ষেত্রফল সমান। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা, এটা ধরো একটা বর্গক্ষেত্র যদি আমি ধরি, সাপোজ দিস ইজ বর্গক্ষেত্র, এর প্রত্যেকটি বাহু যদি আমি ধরি, তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? না, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে a স্কয়ার। আর একটা বৃত্ত ধরলাম, এই যে বৃত্ত নেব, বৃত্ত নিয়ে একটা, ভেরি গুড। বৃত্ত কোথায়? এই যে বৃত্ত নিচ্ছি, এই বৃত্তটার ব্যাসার্ধ যদি আমি ধরি আর, তাহলে ক্ষেত্রফল কি না পাই আর স্কয়ার। তো हो गया फैसला। যেহেতু আমাকে কি বলেছে? আমাকে বলেছে না বর্গক্ষেত্রের বাহু পাইলে, তো বাহু এই পাশে বাঁ দিকে রাখতে হবে। অঙ্ক করার সময় তো মাথায় রাখতে হবে, এগুলো বাড়িতে বসে হয় না, বাড়িতে বসে প্র্যাকটিস করে রাখতে হয়, হলে গিয়ে ক্লিয়ার হয়। তাহলে a স্কয়ার বাই আর স্কয়ার ইজ ইকুয়াল টু পাই বাই 1। আমি বলেছিলাম যে কোনো জিনিস পুরোপুরি লেখালে নিচে একটা 1 আছে, এ সবই কো রুট করে দে। তাহলে রুট যদি আমরা করে দেই, তাহলে কি a বাই r ইকুয়াল টু रूट ओवर पाई बाय 1। इसका मतलब বর্গক্ষেত্রের বাহু অর্থাৎ বর্গক্ষেত্রের বাহু এবং বৃত্তের ব্যাসার্ধের অনুপাত, বর্গক্ষেত্রের বাহু অর্থাৎ a:1 অর্থাৎ r ইকুয়াল টু কত? পাই:1। ভেরি গুড। চলে আসো পরবর্তী আলোচনায় আমরা চলে যাই। অঙ্কটা দেখি আগে। দুটি গোলকের সমগ্র তলের, এই তো এক ধাক্কায় দেখো অঙ্কটা কিছু না হবে। সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে 1:4। তাহলে একে রুট করলে পরে তাদের ব্যাসার্ধের অনুপাত 1:2। আচ্ছা, তারপরে তাকে যদি আমরা কিউব করি, তাহলে তার আয়তন অনুপাত পেয়ে যাব 1:8। কি জিনিস, আমি জানতেই পারলাম না গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কত, গোলকের আয়তন কত, কিচ্ছু জানার দরকার নাই, অঙ্ক কমপ্লিট। क्योंकि मुझे सिर्फ
উত্তর চাইবে, মুঝে সির্ফ উত্তর চাইবে। দুটি বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের অনুপাত 2:5 হলে ক্ষেত্রফল অনুপাত কত? বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের অনুপাত, আমরা দেখো কর্ণ মানে আছে ধরো বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের কর্ণদ্বয় একটা বর্গ, এদের কর্ণদ্বয়ের অনুপাত হচ্ছে তোমার, ধরো এই কর্ণদ্বয়ের অনুপাত হচ্ছে তোমার কত আছে না, কর্ণদ্বয়ের অনুপাত আছে, কর্ণদ্বয়ের অনুপাত কত? কর্ণদ্বয়ের অনুপাত যে হোক সেটা হচ্ছে 2:5। 2:5, এই 2:5 যদি হয় তাহলে আমাকে দেখতে হবে তাদের ক্ষেত্রফল অনুপাত। কিছুই নাই, একে ক্ষেত্রফল মানে হচ্ছে স্কোয়ার, আর ক্ষেত্রফল স্কোয়ার মানে একে স্কোয়ার করলেই হয়ে যাবে। কত না 2 × 4, 4:5, 5 × 25, সেকেন্ডের ব্যাপার, তাহলে 25 অর্থাৎ 4:7 হয়ে গেল। আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। দুটি বৃত্তাকার জমির ব্যাসার্ধ 48 এবং 64, জমিদের ক্ষেত্রফল অনুপাত। আমি এক ধাক্কা আগে করে নিই, তারপর অঙ্কটা বুঝাই। এর সূত্রটা আমি কি বলেছিলাম? এর সূত্র বলেছিলাম দুটো ভাবে, a² = √b² + c², এই পিথাগোরাসের সূত্র। এটাকে আমি আরো সরল করে কি দিয়েছিলাম না 2:4:5। ভেরি গুড। তাহলে দুটো যে বৃত্ত আছে, একটা 48 একটা 64, ছোটটাকে 48টাকে এখানে বসাই, 64টাকে এখানে বসাই, তাহলে এখানে কত হবে? একে ভাগ করলে কত আছে? 16। একে ভাগ করলে কত? 16। इसका मतलब একে ভাগ করলে 16 হবে, এরকম কেউ হবে, অর্থাৎ 5 16 80। অর্থাৎ নতুন যে কি তৈরি হবে তাদের কি তাদের ব্যাস হচ্ছে কত? তাদের ব্যাস হচ্ছে 80 মিটার। সবাই ভালো থেকো, অঙ্ক চলছে, চলবে। আমাদের এই অভিযান তখনই কমপ্লিট হবে যখন আমাদের চাকরি হয়ে গেল। সবাই সাবস্ক্রাইব করে দেও, লক্ষ্য করো নেক্সট ভিডিও। থ্যাংক ইউ মেরে প্যারে স্টুডেন্টস, থ্যাংক ইউ।